প্রথম ইউটিউব ভিডিওতে প্রকাশ্যে প্রেম প্রস্তাব। আমার ছেলে কি করছে? যখন আমার ছেলে নিরঞ্জন বলল, দর্শকরা, আজ স্পেশাল ভিডিও। আমি আমার মাকে প্রপোজ করছি। মা, সারা পৃথিবীর সামনে বলছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। নিরঞ্জন সম্প্রতি ইউটিউব চ্যানেল খুলেছে। প্রথম ভিডিও করবে বলে আমাকে ডাকল। আমি ভেবেছিলাম কোনো রান্নার ভিডিও বা ফ্যামিলি ব্লগ হবে। কিন্তু ক্যামেরা অন করার পর সে যা বলল তা শুনে আমার মাথা ঘুরে গেল। লাল রেকর্ডিং লাইট জ্বলছিল, ক্যামেরা ফোকাস করা ছিল আমার মুখের উপর। নিরঞ্জন আমার পাশে বসে একটা লাল গোলাপ বের করল। মা, এই গোলাপের মতোই লাল আমার ভালোবাসা। তুমি শুধু আমার মা নও, তুমি আমার জীবনের নারী গো। নিরঞ্জন, ক্যামেরা বন্ধ করো, আমি আতঙ্কিত কণ্ঠে বললাম। এটা কি পাগলামি করছ? এটা পাগলামি নয় মা। এটা আমার সত্যিকারের অনুভূতি। সে ক্যামেরার দিকে ফিরে বলল। দর্শকরা, দেখুন কিভাবে একজন ছেলে তার মায়ের প্রেমে পড়ে। এই ভিডিও আমার স্বীকারোক্তি গো। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনন্যা চক্রবর্তী। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম দেবাশিস চক্রবর্তী, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, নিরঞ্জন আর অন্বেষা। নিরঞ্জন ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। অন্বেষা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমাদের সাধারণ একটি পরিবার। আমরা আমাদের ছোট্ট সংসারে বেশ সুখেই ছিলাম। কিন্তু এই ঘটনাটি ঘটার পর পুরো পরিবারের জীবন এক অদ্ভুত মোড় নিল। সেদিন বিকেলে আমি রান্নাঘরে ছিলাম। দেবাশিস অফিস থেকে ফিরেছে সবে। নিরঞ্জন বেশ উত্তেজিত হয়ে আমাকে ডাকল, মা, তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। আমার ঘরে এসো একবার। আমি সোজাসুজি বললাম, কি সারপ্রাইজ রে? আমি এখন রান্না করছি। না মা, প্লিজ। এটা খুব জরুরি। নিরঞ্জন কেমন যেন অদ্ভুত উত্তেজনায় কথা বলছিল। অগত্যা রান্না থামিয়ে ওর ঘরে গেলাম। ঘরে ঢুকেই দেখি নিরঞ্জন একটা ট্রাইপডে ক্যামেরা সেট করেছে। ঘরের আলো সব জ্বালিয়ে দিয়েছে। একটা টেবিল চেয়ার সাজিয়ে রেখেছে। এটা কি? এত সাজসজ্জা কেন? আমি জিজ্ঞেস করলাম। নিরঞ্জন উৎসাহিত কণ্ঠে বলল, মা, আমি ইউটিউব চ্যানেল খুলেছি। আমাদের প্রথম ভিডিও করব আজ। তুমি অনেক ভালো রান্না করো, তাই ভাবলাম তোমার রান্নার ভিডিও বানাবো গো। আমি অবাক হয়ে বললাম, কি? তুই ইউটিউবার হবি? কবে থেকে এই শখ হলো? বহুদিন থেকেই ভাবছিলাম, মা। আজকাল দেখো না, অনেকেই ইউটিউবে ভিডিও আপলোড করে। অনেক আজও হয়। আমি আমাদের পারিবারিক ভিডিও, রান্নার ভিডিও এসব আপলোড করব। দেখো কেমন ভিউ পাই। আমি ওর উৎসাহকে দমাতে চাইলাম না। কিছুক্ষণ পরে আমি চেয়ারে বসলাম। নিরঞ্জন ক্যামেরা অন করল। সে ক্যামেরার সামনে এসে দাঁড়ালো আর একটা ইন্ট্রোডাকশন দিতে শুরু করল। হ্যালো দর্শকরা, আমার নাম নিরঞ্জন চক্রবর্তী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এটা আমার প্রথম ভিডিও। আজ আমি আপনাদের একটা খুব স্পেশাল কন্টেন্ট দেখাবো। আমি চেয়ারে বসে হাসছিলাম, দেখে মনে হচ্ছিল আমার ছেলে কি পাগলামি শুরু করেছে। কিন্তু তারপরেই নিরঞ্জন যা বলল তা শুনে আমার হাসি থেমে গেল। দর্শকরা, আজ স্পেশাল ভিডিও। আমি আমার মাকে প্রপোজ করছি। মা, সারা পৃথিবীর সামনে বলছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি প্রথমে ভেবেছিলাম নিরঞ্জন মজা করছে। কিন্তু তারপর সে পকেট থেকে একটা লাল গোলাপ বের করল। আমার দিকে এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে বলল, মা, এই গোলাপের মতোই লাল আমার ভালোবাসা। তুমি শুধু আমার মা নও, তুমি আমার জীবনের নারী গো। আমি কি শুনছি? নিজের ছেলে আমাকে প্রপোজ করছে? দেবাশিস বাড়িতেই আছে আর এই পাগলামি হচ্ছে? আমার মাথায় যেন বাজ পড়ল। নিরঞ্জন, ক্যামেরা বন্ধ করো, আমি আতঙ্কিত কণ্ঠে বললাম। এটা কি পাগলামি করছ? এটা পাগলামি নয় মা। এটা আমার সত্যিকারের অনুভূতি। সে ক্যামেরার দিকে ফিরে বলল। দর্শকরা, দেখুন কিভাবে একজন ছেলে তার মায়ের প্রেমে পড়ে। এই ভিডিও আমার স্বীকারোক্তি গো। আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। আমার হাত পা কাঁপছিল। আমি চিৎকার করে বললাম, নিরঞ্জন, এই নোংরামি বন্ধ করো এখনই। দেবাশিস, ও দেবাশিস, একবার শীঘ্র এসো।
নিরঞ্জন তখনও ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলে যাচ্ছিল। দর্শকরা, দেখুন মা কিভাবে লজ্জা পাচ্ছেন। আমি জানি এটা সমাজের চোখে অসম্ভব। কিন্তু আমার ভালোবাসা সত্যি গি। দেবাশিস ছুটে এলো। কি হয়েছে? কেন চিৎকার করছ? কিন্তু ঘরে ঢুকেই সে সব দেখতে পেল। নিরঞ্জন হাঁটু গেড়ে বসে আছে, হাতে গোলাপ, সামনে ক্যামেরা চলছে। এটা কি হচ্ছে? দেবাশিস জিজ্ঞেস করল। তার চোখমুখ বিস্ময়ে বিস্ফারিত। বাবা, আমি মাকে প্রপোজ করছি, নিরঞ্জন সহজভাবে জবাব দিল। আমি মাকে বিয়ে করতে চাই। দেবাশিস এক লাফে এসে ক্যামেরা বন্ধ করে দিল। কি বলছিস তুই? পাগল হয়ে গেলি নাকি? এটা কি রকম বিকৃত মজা? নিরঞ্জনের মুখ গম্ভীর হয়ে গেল। বাবা, আমি মজা করছি না। আমি সত্যিই মাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে গি। আমি সেই মুহূর্তে দেবাশিসের দিকে তাকালাম। সে আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি এসবের পেছনে আছি। আমি কেঁদে ফেললাম। দেবাশিস, আমি কিছুই জানি না। আমি ভেবেছিলাম ও রান্নার ভিডিও করবে। এ কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। দেবাশিস নিরঞ্জনের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, তুই কি কোনো ড্রাগ নিয়েছিস? মাথা ঠিক আছে তোর? নিরঞ্জন উত্তর দিল, বাবা, আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমি শুধু সত্যি কথা বলছি। আমি মাকে ভালোবাসি। সে এবার আমার দিকে তাকালো। মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি জানি তোমার ভালোবাসা মায়ের ভালোবাসা। কিন্তু আমার ভালোবাসা অন্যরকম। আমি তোমাকে চাই। আমি আবার চিৎকার করে উঠলাম, নিরঞ্জন, এটা অসম্ভব। তুই আমার ছেলে। আমি তোর মা। এটা কি রকম কুৎসিত কথা বলছিস? নিরঞ্জন এবার উঠে দাঁড়াল। তার চোখ জ্বলজ্বল করছিল, মুখে একটা অদ্ভুত হাসি। মা, আমি জানি এটা তোমার কাছে আজ অসম্ভব মনে হচ্ছে। কিন্তু একদিন তুমি বুঝবে। আমি অপেক্ষা করব। দেবাশিস আর থাকতে পারল না। সে এগিয়ে গিয়ে নিরঞ্জনের কলার ধরে ঝাঁকুনি দিল। কি বলছিস তুই? এই বেহাজাপনা এখনই বন্ধ কর। তুই পাগল হয়ে গেছিস। তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমি নিরঞ্জনের দিকে তাকিয়ে বললাম, তুই আমার ছেলে। তোর মধ্যে কিছু একটা গণ্ডগোল হয়েছে। আমরা তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি সম্পূর্ণ সুস্থ আছি, নিরঞ্জন বলল। মা, আমি জানি তুমি এখন ভয় পেয়েছ। কিন্তু তুমি চিন্তা করো না। আমি তোমাকে সময় দেব। তুমি ভেবে দেখো। দেবাশিস হঠাৎ কঠিন স্বরে বলল, নিরঞ্জন, তুমি এখন তোমার ঘরে যাও। দরজা বন্ধ করে থাকো। আমি পরে তোমার সাথে কথা বলব। নিরঞ্জন কিছু না বলে হেসে ঘর থেকে বেরিয়ে গেল। আমি আর দেবাশিস একে অপরের দিকে তাকালাম। কি করা উচিত আমাদের? ছেলের মাথায় কি কোনো সমস্যা হয়েছে? ওকে কি সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত? দেবাশিস গম্ভীর মুখে বলল, অনন্যা, আজ আমরা নিরঞ্জনকে নজরে রাখব। কাল সকালে ডাক্তারের কাছে নিয়ে যাব। ও পাগল হয়ে গেছে গি। রাতে খাবার টেবিলে আমরা তিনজন চুপচাপ খাচ্ছিলাম। অন্বেষা অনেক কিছু জিজ্ঞেস করল, বাবা, তোমরা এত চুপচাপ কেন? কি হয়েছে? কিন্তু আমরা কিছুই বললাম না। নিরঞ্জন সারা সময় মুচকি হাসছিল। মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে হাসছিল। আমি ভয়ে কাঁপছিলাম ভেতরে ভেতরে। এরপর নিরঞ্জন ঘরে চলে গেল। রাতে আমার একটুও ঘুম আসছিল না। দেবাশিস পাশে শুয়ে আছে, সেও ঘুমাতে পারছিল না। আমরা মাঝে মাঝে নিরঞ্জনের ঘরের দিকে কান পেতে শুনছিলাম সে কি করছে। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ মেলে দেখি দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। আমি গলা উঁচু করে চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু তারপরই দেখলাম সেটা নিরঞ্জন। নিরঞ্জন, তুই এখানে কি করছিস? আমি আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলাম। দেবাশিসের ঘুম ভেঙে গেল। সে উঠে বসে বলল, কি হয়েছে? নিরঞ্জন আস্তে আস্তে বিছানার কাছে এলো। তার চোখ অদ্ভুতভাবে জ্বলছিল। মা, আমি সিদ্ধান্ত নিয়েছি। আর অপেক্ষা করতে পারছি না। আমি তোমাকে এখনই চাই। দেবাশিস লাফিয়ে উঠে দাঁড়াল। এই, তোকে কি বলেছি? নিজের ঘরে যা। নিরঞ্জন এবার কেমন যেন ভয়ঙ্কর হাসি হাসল। বাবা, তুমি আমার পথের বাধা হচ্ছ। সরে যাও। দেবাশিস হঠাৎ চেঁচিয়ে উঠল, ও ও অনন্যা, কিছু একটা আমাকে ফুটছে। আমি আমি
আমি দেখলাম দেবাশিসের বুকে কিছু একটা ফুটে উঠছে। তার গা থেকে রক্ত পড়ছে। আমি চিৎকার করে উঠলাম, দেবাশিস! দেবাশিস মাটিতে পড়ে গেল। আমি দেখলাম নিরঞ্জনের হাতে একটা ছোট লোহার রড। রডের মাথা দেবাশিসের গা ফুডে বেরিয়ে এসেছে। নিরঞ্জন, তুই কি করলি? দেবাশিস! আমি দেবাশিসের কাছে ছুটে গেলাম। তার চোখ খোলা, কিন্তু সে আর নড়াচড়া করছে না। আমি নাড়া দিলাম, ডাকলাম, কিন্তু কোনো সাড়া নেই। মা, এবার শুধু আমরা দুজন, নিরঞ্জন বলল। এবার আমরা একসাথে থাকতে পারব। কেউ আমাদের আটকাবে না গি। আমি দেখলাম নিরঞ্জনের রক্তমাখা হাত। আমার স্বামীকে হত্যা করেছে আমার ছেলে। নিজের বাবাকে। আমি পাগলের মতো চিৎকার করতে লাগলাম। চুপ মা, চুপ, নিরঞ্জন বলল। তুমি আমাকে বাধ্য করছ। আমি চাই না কোনো বিরক্তিকর আওয়াজ গে। সে এবার আমার দিকে এগিয়ে আসছে। আমি ব্যাকুল হয়ে দেবাশিসকে নাড়া দিচ্ছি, ওঠো দেবাশিস, ওঠো। নিরঞ্জন এবার আমার সামনে এসে দাঁড়াল। সে হাসছে। মা, আমি তোমাকে কত ভালোবাসি। আমি চিৎকার করে উঠলাম, আমি তোর মা। এটা কি করছিস তুই? নিরঞ্জন, আমার ছেলে নিরঞ্জনকু। নিরঞ্জন আমার মুখের সামনে রক্তমাখা লোহার রডটা নাড়তে লাগল। মা, আমার সাথে আসতে হবে। নিরিবিলি কোনো জায়গা। তুমি আর আমি, শুধু আমরা দুজন থাকব। আমি দেখলাম কেউ দরজায়। অন্বেষা। ওর ঘুম ভেঙে গেছে আমাদের চিৎকারে। বাবা, সে ডাকল। মা, কি হয়েছে? নিরঞ্জন ঘুরে তাকাল। সেই সুযোগে আমি পাশের টেবিল থেকে একটা ভারী ফ্লাওয়ার ভাস তুলে নিয়ে নিরঞ্জনের মাথায় জোরে আঘাত করলাম। নিরঞ্জন চিৎকার করে পড়ে গেল। আমি অন্বেষার দিকে ছুটে গেলাম। মেয়ে, পালা! বাইরে পালা! চিৎকার করে মানুষজনকে ডাক। মা, কি হয়েছে? দাদা কেন মাটিতে? কথা শোনো! পালা! অন্বেষা দরজার দিকে ছুটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ নিরঞ্জন আবার উঠে দাঁড়াল। তার মাথা থেকে রক্ত পড়ছে। সে অন্বেষার দিকে ছুটে গেল। না! অন্বেষা! আমি চিৎকার করে উঠলাম। নিরঞ্জন অন্বেষার চুল ধরে টানল। অন্বেষা চিৎকার করে উঠল। বোন, আমি দুঃখিত, নিরঞ্জন বলল। কিন্তু তুমি আমাদের পথের বাধা হচ্ছ গু। সে এবার তার হাতের লোহার রড দিয়ে অন্বেষার দিকে আঘাত করতে যাচ্ছিল। আমি চিৎকার করে উঠলাম, না! অন্বেষা! নিরঞ্জন, ওকে কিছু করিস না। নিরঞ্জন থামল। তুমি আমার সাথে আসবে মা? যেখানে আমি নিয়ে যাব? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, যাব। কিন্তু অন্বেষাকে কিছু করিস না গি। নিরঞ্জন অন্বেষার চুল ছেড়ে দিল। অন্বেষা মেঝেতে পড়ে গেল। অন্বেষা, তুই ঘরে যা, আমি বললাম। দরজা বন্ধ করে শুয়ে থাক। বাইরে যাস না গে। অন্বেষা কাঁদছিল। মা, কি হচ্ছে? দাদা এমন করছে কেন? বাবা কোথায়? যা অন্বেষা, যা, আমি জোরে বললাম। অন্বেষা ভয়ে ভয়ে চলে গেল। নিরঞ্জন আমার দিকে ফিরল। চলো মা, আমরা যাই। আমি ভীত কণ্ঠে বললাম, দেবাশিস! তোর বাবা! ওকে এমন অবস্থায় ফেলে যাব? ও আমাদের সাথে থাকতে পারবে না, নিরঞ্জন বলল। তুমি এখন শুধু আমার। আমি দেবাশিসের দিকে তাকালাম। ওর নিথর দেহ। আমার সব কিছু যেন তছনছ হয়ে গেল। আমি সব হারালাম। কিন্তু এখন আমাকে অন্বেষাকে বাঁচাতে হবে। চলো, আমি বললাম। কিন্তু আমাকে প্রথমে জামাকাপড় পরতে দাও। নিরঞ্জন রক্তাক্ত লোহার রড আমার দিকে তাক করে বলল, কোনো চালাকি করবে না, মা। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে হারাতে পারব না গি। আমি কাপা হাতে আলমারি থেকে একটা শাড়ি বের করলাম। নিরঞ্জন আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি যা করছি সব দেখছে। আমি ত্রস্ত হাতে কাপড় পরলাম। এবার চলো, নিরঞ্জন বলল। আমাকে নিয়ে নিরঞ্জন সিঁড়ি দিয়ে নিচে নামল। আমাদের গাড়িতে করে নিয়ে যাচ্ছে। আমার বাড়ির নিচে পার্কিংয়ে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। নিরঞ্জন হাতে লোহার রডটা ধরে আছে, যার গায়ে এখনও তার বাবার রক্ত লেগে আছে। মা, তুমি ড্রাইভ করবে, নিরঞ্জন বলল। আমি তোমার পাশে বসব। আমি গাড়িতে উঠলাম। কোথায় যাব আমরা? একটা অন্ধকার জায়গায়, নিরঞ্জন বলল। যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না গি। আমি গাড়ি স্টার্ট দিলাম। হঠাৎ আমার মনে পড়ল নিরঞ্জন ছোটবেলায় কেমন ছিল।
এত মিষ্টি, এত ভালো, কিভাবে সে এমন হয়ে গেল? আমার স্বামীকে খুন করল, নিজের বোনকে আক্রমণ করল। এ তো আমার নিরঞ্জন নয়। গাড়ি রাস্তায় চলতে শুরু করল। রাত তখন প্রায় 2টো। রাস্তায় লোকজন নেই। কোনো রাস্তা দিয়ে যাব? আমি জিজ্ঞেস করলাম। হাইওয়ে ধরো, নিরঞ্জন বলল। আমরা শহর ছেড়ে যাব। আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। মাথায় হাজার চিন্তা। কি করব আমি? কোথায় যাচ্ছি? দেবাশিস মারা গেছে, অন্বেষা একা ঘরে ভয়ে কাঁপছে। আমাকে কিছু একটা করতেই হবে। নিরঞ্জন প্রায় 8 ঘন্টা চুপ করে বসেছিল। হঠাৎ বলল, মা, তুমি জানো আমি কবে থেকে তোমাকে ভালোবাসি? আমি কিছু বললাম না। নিরঞ্জন বলে চলল, যেদিন থেকে আমি বড় হতে শুরু করেছি। যেদিন থেকে বুঝতে পেরেছি যে তুমি শুধু আমার মা নও, তুমি একজন সুন্দরী নারী গু। নিরঞ্জন আমার হাঁটুতে হাত রাখল। আমার সারা শরীর কেঁপে উঠল। এ কি হচ্ছে? মা, তুমি আমাকে এড়াতে চাইলেও আজ রাতে তুমি আমার হয়ে যাবে গু। আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। নিরঞ্জন আমার দিকে তাকিয়ে আছে। আমি তার দিকে না তাকিয়ে সামনের দিকে চোখ রেখেছি। হঠাৎ দূরে একটা পুলিশের পয়েন্ট দেখলাম। 2জন পুলিশ দাঁড়িয়ে আছে। গাড়ি চেক করছে। আমার মনে আসার সঞ্চার হল। পুলিশকে সব বলবো। তারা নিরঞ্জনকে ধরবে, অন্বেষাকে বাঁচাবে। নিরঞ্জন পুলিশ দেখে আমার দিকে তাকাল। মা, থামবে না। জোরে চালাও। ওদের পাশ কাটিয়ে চলে যাও। আমি তাকালাম। এটাই আমার সুযোগ। আমি গাড়ির গতি বাড়ালাম। ভালো, নিরঞ্জন বলল, জোরে চালাও। আমি গাড়ির গতি আরও বাড়ালাম। গাড়ি এখন ঘন্টায় 100 কিলোমিটার বেগে ছুটছে, সোজা পুলিশের চেকপয়েন্টের দিকে। মা, গাড়ি নিয়ন্ত্রণে রাখো, নিরঞ্জন চিৎকার করে উঠল। আমি মুচকি হেসে স্টিয়ারিং একপাশে ঘুরিয়ে নিলাম। গাড়িটা পুলিশদের দিকে ছুটে গেল। আমাদের দুজনকেই মরতে হবে, নিরঞ্জন। তোর মতো ছেলেকে এই পৃথিবীতে আর বাঁচতে দেওয়া যায় না। আমিও তোর সাথে যাব আজ। নিরঞ্জন গাড়ির স্টিয়ারিং ধরার চেষ্টা করল, কিন্তু আমি গাড়ি এমনভাবে চালাচ্ছিলাম যে সে স্টিয়ারিং ধরতে পারছিল না। মা, থামাও। আমরা সোজা ছুটে গেলাম পুলিশের চেকপয়েন্টের দিকে। পুলিশরা চিৎকার করে আমাদের থামতে বলল, কিন্তু আমি গতি আরও বাড়ালাম। জোরে ব্রেক কষলাম। গাড়ি ঘুরে গেল। আমি আর নিরঞ্জন গাড়ির ভেতরে ছিটকে পড়লাম। নিরঞ্জনের মাথা সামনের কাছে ধাক্কা খেল। আমি পাশের দরজার সাথে ধাক্কা খেলাম। পর মুহূর্তে গাড়িটা একটা বিশাল ট্রাকের সাথে ধাক্কা খেয়ে উল্টে গেল। আমি চিৎকার করে উঠলাম। সবকিছু ঝাপসা হয়ে গেল। আমার চোখের সামনে কালো ছায়া নেমে এলো। আমি আস্তে আস্তে চোখ খুললাম। সাদা আলো চোখে লাগছে। আমি কোথায়? চারপাশে সাদা দেয়াল, সাদা বিছানা, কোথায় আমি? একজন নার্স আমার দিকে হেসে তাকাল। আপনি জেগে উঠেছেন? আপনি হাসপাতালে আছেন গু? আমি জিজ্ঞেস করলাম, কতদিন আমি অজ্ঞান ছিলাম? প্রায় 2 দিন, নার্স বলল। হঠাৎ সব ঘটনা মনে পড়ল। দেবাশিস, অন্বেষা, আমার মেয়ে কোথায়? অন্বেষা কোথায়? আপনার মেয়ে ঠিক আছে, নার্স বলল। আপনার বোন এসেছেন ওকে নিয়ে। ও বাইরে অপেক্ষা করছে গি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আর আমার ছেলে? নার্সের মুখ গম্ভীর হয়ে গেল। আমি দুঃখিত। গাড়ি দুর্ঘটনায় আপনার ছেলে মারা গেছে। তার মাথায় আঘাত লেগেছিল গু। আমি চোখ বন্ধ করলাম। নিরঞ্জন মারা গেছে। আমি আমার ছেলেকে হারালাম। আমার স্বামীকে হারালাম। আর কি আছে আমার? নার্স বলল, আপনার জন্য কিছু লোক অপেক্ষা করছে। পুলিশ আপনার সাথে কথা বলতে চায়। অন্বেষাকে পাঠিয়ে দিন, আমি বললাম। আমার মেয়েকে প্রথমে দেখতে চাই গি। অন্বেষা ঘরে ঢুকল। সে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। মা, তার চোখে জল। তুমি ঠিক আছো? আমি ওর মাথায় হাত বুলালাম। হ্যাঁ মায়া, আমি ঠিক আছি। তুই কেমন আছিস? অন্বেষা কাঁদতে কাঁদতে বলল, মা, পুলিশ এসেছিল। তারা বাবার লাশ নিয়ে গেছে। দাদা কেন বাবাকে মেরেছে মা? দাদা কেন এমন করল? আমি অন্বেষাকে আরও জোরে জড়িয়ে ধরলাম। আমি জানি না মা। তোর দাদা অসুস্থ হয়ে গিয়েছিল গু। অন্বেষা আমার কাঁধে মুখ লুকিয়ে কাঁদতে লাগল।
বাবা আর কখনো ফিরে আসবে না, মা? দাদাও? সেও চলে গেছে গি। আমি ছোট্ট অন্বেষাকে বুকে নিয়ে বললাম, আমরা এখন একে অপরকে নিয়ে আছি, মা। আমরা দুজন আছি। আমরা হারিয়ে যাব না গি। দরজায় কেউ নক করল। পুলিশ। অন্বেষা, তুই বাইরে গিয়ে একটু বস, আমি বললাম। আমি পুলিশের সাথে কথা বলি। অন্বেষা ঘর থেকে বেরিয়ে গেল। দুজন পুলিশ অফিসার ঘরে ঢুকল। মিসেস চক্রবর্তী, একজন অফিসার বলল, আমরা দুঃখিত এই সময় আপনাকে বিরক্ত করার জন্য, কিন্তু আমাদের কিছু প্রশ্ন আছে গি। আমি মাথা নাড়লাম। জিজ্ঞেস করুন। আপনার ছেলে কি আপনাকে আক্রমণ করেছিল? সে কি আপনাকে জোর করে নিয়ে যাচ্ছিল? অফিসার জিজ্ঞেস করল। আমি একটু ভাবলাম। এখন নিরঞ্জন মারা গেছে। সবাই জানে সে তার বাবাকে খুন করেছে। দয়া করে যেন কেউ কখনো না জানে সে কি ধরনের অসুস্থ ছিল। আমার ছেলে মানসিক ভারসাম্য হারিয়েছিল, আমি বললাম। সে কি করছে তা বুঝতে পারেনি। আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। তার বাবাকে, আমার স্বামীকে সে ভুল করে আক্রমণ করেছিল। আমরা ট্রাকের সাথে ধাক্কা খেয়েছিলাম, ব্রেক ফেল করেছিল গাড়ির। অফিসার কিছুক্ষণ নীরবে আমার দিকে তাকাল। অন্য অফিসার বলল, আপনার মেয়ে অন্বেষার সাথে আমরা কথা বলেছি। সে বলেছে যে আপনার ছেলে নিরঞ্জন আপনাকে একটা অদ্ভুতভাবে ভালোবাসত। আমি জোরে মাথা নাড়লাম। না, ওটা অন্বেষার ভুল। নিরঞ্জন মানসিক ভারসাম্য হারিয়েছিল। সে বিভ্রান্ত হয়ে গিয়েছিল। কি বলছে কিছুই বুঝতে পারছিল না গি। অফিসার আবার বলল, আমরা আপনাদের বাড়ি থেকে একটা ভিডিও ক্যামেরা পেয়েছি। তাতে কিছু রেকর্ড করা ভিডিও ছিল। সেটা আমরা দেখেছি। নিরঞ্জন সেখানে বলেছে যে সব মিথ্যা। আমি চেঁচিয়ে উঠলাম। সে অসুস্থ ছিল। ওসব কোনো অর্থ নেই। আমার বাচ্চা এখন মারা গেছে। দয়া করে ওর মৃত্যুর পরও ওকে কলঙ্কিত করবেন না গি। আমি কাঁদতে লাগলাম। অফিসাররা একে অপরের দিকে তাকাল। ঠিক আছে মিসেস চক্রবর্তী, প্রথম অফিসার বলল। আমরা আজ আর আপনাকে বিরক্ত করব না। পরে আবার আসব। তারা চলে গেলে আমি ভারী হৃদয়ে বিছানায় শুয়ে রইলাম। আমার ছেলে, আমার স্বামী, সব হারিয়ে গেল। নিরঞ্জন, সে কেন এমন হয়ে গেল? কি হয়েছিল তার? অনেক পরে যখন আমি হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম, তখন নিরঞ্জনের ঘরে গেলাম। সব অগোছালো, কিন্তু পুলিশ সব নিয়ে গেছে। আমি ড্রয়ার খুলে দেখলাম সেখানে অনেক ছবি। আমার ছবি। আমি যখন ঘুমাচ্ছি, আমি যখন কাজ করছি, আমি যখন স্নান করছি, সব লুকিয়ে ছবি তুলেছে নিরঞ্জন। আমি তার ডায়েরি খুলে দেখলাম সেখানে লেখা, মা আমার হবে, আমি মাকে নিয়ে যাব দূরে। বাবাকে সরাতে হবে। আমি ডায়েরিটা বন্ধ করে ফেললাম। এসব দেখতে আমি পারছি না। কোনো মায়ের পক্ষে এটা সহ্য করা সম্ভব নয়। হঠাৎ একটা পাতা নজরে পড়ল। সেখানে লেখা, ডাক্তার বলল আমার মস্তিষ্কে টিউমার আছে। সময় কম। বাকি সময়টা আমি মাকে নিয়ে থাকতে চাই। শুধু আমরা দুজন। আমি বইটা মেঝেতে ফেলে দিলাম। নিরঞ্জনের মাথায় টিউমার ছিল। সে কি পাগল হয়ে গিয়েছিল? আমাদের কেন কিছু বলেনি? একা একা এত বড় রোগের কথা সে কিভাবে জানল? আমি নিরঞ্জনের ল্যাপটপ খুললাম। সেখানে একটা ফোল্ডার দেখলাম, ব্রেইন ক্যান্সার রিপোর্ট। আমি ফোল্ডার খুলে দেখলাম গত 3 মাস আগে নিরঞ্জন নিজে গিয়ে এমআরআই করিয়েছে। তার মস্তিষ্কে একটা বড় টিউমার ছিল, যা তার আচরণ নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে প্রভাবিত করেছিল। ডাক্তার লিখেছেন রোগীকে অবিলম্বে অপারেশন করাতে হবে। তার আচরণে অস্বাভাবিকতা দেখা দিতে পারে। নিয়ন্ত্রণহীন ক্রোধ, ভয়, এমনকি অস্বাভাবিক যৌন আচরণও দেখা দিতে পারে। নিরঞ্জন তার রোগ গোপন করেছিল। অপারেশন করায়নি। ব্রেইন টিউমারই তাকে এমন পাগল করে দিয়েছিল যে সে তার বাবাকে খুন করেছে। আমাকে। আমি মেঝেতে বসে পড়লাম। আমার চোখ থেকে অঝরে জল পড়ছিল। আমার ছেলে, আমার নিরঞ্জন, সে রোগী ছিল। সে অসুস্থ ছিল। সে জানত সে মারা যাচ্ছে। আর সেই ভয়ে সে পাগল হয়ে গিয়েছিল। আমরা তার মস্তিষ্কের টিউমার সম্পর্কে কিছুই জানতাম না। অন্বেষা, আমি ডাকলাম। অন্বেষা, এদিকে আয়। অন্বেষা ঘরে ঢুকল। কি হয়েছে মা? আমি ওকে কাছে টেনে নিলাম। মা, তোর দাদা অসুস্থ ছিল।
সে জানত না সে কি করছে। আমরা ওকে মাফ করে দিয়েছি, ঠিক আছে? অন্বেষা আমাকে জড়িয়ে ধরল। হ্যাঁ, মা। আমরা মাফ করে দিয়েছি। আমি অন্বেষাকে আরও জোরে জড়িয়ে ধরলাম। আমাদের দুজনকেই এখন নতুন করে বাঁচতে হবে। এই ভয়ঙ্কর ট্র্যাজেডি পেরিয়ে নতুন করে জীবন শুরু করতে হবে। আমাদের দুজনকেই একটি খুনি ছেলের নয়, বরং একটি অসুস্থ ছেলের স্মৃতি বয়ে বেড়াতে হবে যে জানতই না সে কি করছে। কয়েকদিন পরে আমরা দেবাশিস আর নিরঞ্জনের শেষকৃত্য সম্পন্ন করলাম। আত্মীয়-স্বজন সবাই এসেছিল। সবার মুখে একই প্রশ্ন, কেন? কেন নিরঞ্জন এমন করল? আমি কারো সাথে ঠিকমতো কথা বলিনি। আমি সবাইকে বললাম নিরঞ্জন অসুস্থ ছিল। তার মাথায় সমস্যা ছিল, কুয়ের বেশি কিছু বলিনি। কেউ জানবে না যে আমার ছেলে কেন পাগল হয়ে গিয়েছিল। আমার বোন রিনা আমার কাছে এসে বলল, অনন্যা, তুই একা থাকবি না। আমাদের কাছে চলে আয়। আমি মাথা নাড়লাম। না রিনা, আমি আর অন্বেষা এখানেই থাকব।